ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক কিনা আমাকে একটুখানি জানাবেন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন এবং সবকিছু ঠিক আছে। ওকে, সবাই একটুখানি জয়েন হয়ে যান আস্তে আস্তে। ঠিক আছে, এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওকে, ঠিক আছে। ঈদের পরে আমাদের আজকে প্রথম ক্লাস। আশা করি আপনাদের ঈদ ভালো কেটেছে। কার ঈদ কেমন কেটেছে চাইলে জানিয়ে দিতে পারেন। তো আমরা আমাদের আজকের ক্লাসে আস্তে ধীরে আমার মনে হয় যে আমরা যেতে পারি। আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালো কেটেছে। তো ঈদের পর যথারীতি আবার আমরা ক্লাসে ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং দেখতে দেখতে আমাদের অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি শেষ হওয়ার পথে। সো অনেকগুলো ক্লাস হয়ে গেছে অ্যান্ড আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, আপনার পাঞ্জাবিটা হেভি হয়েছে। ওকে, ধন্যবাদ। তো ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। অ্যান্ড আমরা আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক, অন্যতম সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চেষ্টা করব একটা ক্লাসে রবীন্দ্রনাথকে আপনাদের জন্য গুছিয়ে দেওয়ার জন্য। তার আগে আমি কিছু কথা আপনাদেরকে একটুখানি বলে রাখি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, দেখেন, এই যে আমরা যে সাহিত্যিকদেরকে যে পড়ব, এইখানে আপনারা যে জিনিসগুলো এখানে হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট আপনাদেরকে গাইড করব। মানে যখন রবীন্দ্রনাথ পড়াবো, বঙ্কিম পড়াবো, আমি আপনাদেরকে গাইড করব। ওকে, এই ব্যাপারটা হচ্ছে টোটালি গাইড করা। বাকি জিনিসগুলো আপনাকে পড়তে হবে। আমি খুব সুন্দর করে আপনাকে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ ওগুলো বারবার বলে বুঝাই দিব। এবং আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি কোশ্চান অ্যানালাইসিস বা কোশ্চান সলভ করাবো। বিগত সালে আমাদের চাকরি পরীক্ষাতে যে কোশ্চানগুলো আসছে, আমরা সেই কোশ্চানগুলো আপনাদেরকে সলভ করিয়ে দিব। বাট কথা হচ্ছে, আমি সেটা সলভ করানোর পরে আপনি আসলে এইটা বাসায় কতটুকু পড়ছেন, ঘরে আপনি কতটুকু পড়ছেন, কতটুকু সময় দিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ ভাই, আমি খুবই দুঃখিত কমেন্ট করার জন্য, কিন্তু পরীক্ষা না দিতে পারার সমস্যা কোনো সমাধান পাচ্ছি না, বিদায় কমেন্ট। এখন পরীক্ষা না দিতে পারার, সবাই তো যারা এনরোল করছে সবাই পরীক্ষা দিতে পারতেছে, আপনি না দিতে পারবেন না কেন? আমাদের হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করবেন, তাহলে আশা করি সলভ করা হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। গত ক্লাসের কিছু টপিক বাকি ছিল না, মঙ্গল কাব্য পড়াইতেছিলাম, তো ওভারঅল সবই পড়াইছি। সামান্য কিছু হয়তো বাকি ছিল, কিছু কোশ্চেন সলভ করাইতাম, ওটা কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিছু কোশ্চেন সলভ করাইতাম, সেটা আর করাইতে পারি নাই, সমস্যা নাই। আচ্ছা, তো চলেন তাহলে আমরা আস্তে আস্তে চলে যাই। আমি কিন্তু আবার বলছি, যখন আমাদের সাহিত্যের ক্লাস হবে তখন আপনারা অবশ্যই সাহিত্যের ক্লাসে যে জিনিসগুলো খুব ভালো করে পড়বেন। সাহিত্যের ক্লাসে আমাদের যে কোশ্চেনগুলো হবে, এই কোশ্চেনগুলোতে মানে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো আপনাদেরকে। আমি আপনাদেরকে গাইড করব যে এই জায়গাটা আপনারা ভালো করে পড়বেন, বাট ওটা আপনাকে বাসায় অবশ্যই ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু আসলে সাহিত্যটা হবে না। ঠিক আছে, আচ্ছা। তো চলেন তাহলে আমরা আস্তে ধীরে আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনাতে আস্তে আস্তে আমরা চলে যেতে পারি, তাই না? ওকে, ওকে। তো প্রথমে আসেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রাথমিক
কিসের লক হয়ে আছে? এখানে লক একটা আছে না? হ্যালো হ্যালো, আচ্ছা সাউন্ডটা কি এখন আছে একটু জানান তো। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন সাউন্ড আছে মনে হয়, তাই না? ওকে, একটু জানাবেন। আমাদের ওই যে মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে গেছে, তো এই জন্য হচ্ছে প্রবলেমটা হয়েছে, তাই না? আচ্ছা দুঃখিত, এখন আশা করি ঠিক আছে সাউন্ড। ওকে, একটু জানাবেন। আমাদের ওই যে মাইক্রোফোনে চার্জ শেষ, হ্যাঁ এখন আছে না? ওকে, থ্যাংক ইউ। মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে গেছে তো। ওকে, তো চলেন আমরা তাহলে প্রথম দিকে যে কথাবার্তা আছে সেই আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। মাঝে মধ্যে যদি এরকম হয় টেকনিক্যাল ইস্যু, তাহলে অধৈর্য হওয়ার কিছু নাই, আমি সর্বোচ্চ চেষ্টা করব। যদি না হয় তাহলে আমি বলে দিব যে ক্লাস নিতে পারতেছি না, এই সমস্যা, অনেক সমস্যা হতে পারে, নেট সমস্যা হতে পারে, ক্যামেরার সমস্যা হতে পারে, যেহেতু পুরো জিনিসটাই টেকনিক্যাল। মাইক্রোফোনে প্রবলেম হইতে পারে, লাইটে প্রবলেম হইতে পারে, বোর্ডে প্রবলেম হইতে পারে, মানে বুঝতেছেন, পিসিতে প্রবলেম হইতে পারে, কত প্রবলেম হইতে পারে। ওকে আচ্ছা, তো চলেন তাহলে আমি শুরু করে দিই আর দেরি না করে। প্রথমেই দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম 7 মে 1861, মনে রাখবেন। এবং বাংলা যে তারিখটা ওটাও মনে রাখতে হবে, যে 25 বৈশাখ 1268। কোথায় জন্মগ্রহণ করেন? জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ। এই যে ঠাকুর বাড়ি বা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? তো ঠাকুর বাড়ি কেন গুরুত্বপূর্ণ? কারণ তখনকার সময় খুব প্রভাবশালী একটা পরিবার ছিল কলকাতায়, জোড়াসাঁকোতে খুবই প্রভাবশালী পরিবার ছিল ঠাকুর বাড়ি। ওকে আচ্ছা, তার পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি মানে তো বুঝেন মহাযোগ ঋষি, মহর্ষি। আর তার মায়ের নাম হচ্ছে সারদা দেবী। তো সারদা দেবী আমাদের খুলনার দক্ষিণ দিহির মানুষ ছিলেন। ওকে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বাংলাদেশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সে সম্পর্কটা কি সেগুলো বলবো আস্তে আস্তে। রবীন্দ্রনাথের দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আর তার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। বিয়ের পূর্বের ডাক নাম ছিল ভবতারিণী, এবং তারও বাড়ি ছিল খুলনা। এবং এই মৃণালিনী দেবীকে আবার প্রমীলা দেবীও বলা হয়, না সরি প্রমীলা, দুঃখিত, প্রমীলা দেবী হচ্ছে নজরুলের স্ত্রী। তো মৃণালিনী দেবী, এবং বিয়ের পূর্বে তার ডাক নাম ছিল ভবতারিণী। এরপর দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের 2 সন্তান ছিল, মানে ছেলে ছিল 2জন। একটা ছেলের নাম ছিল রথীন্দ্রনাথ, আর একটা ছেলের নাম ছিল সমীন্দ্রনাথ। ওকে, আর মেয়ে ছিল 3 জন, মাধুরীলতা। এই মাধুরীলতা হচ্ছে প্রথম সন্তান। প্রথম সন্তান মানে ছেলে মেয়ে সবার থেকে বড় হচ্ছে মাধুরীলতা, রেণুকা, মীরা। এই জায়গা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে না। তো রবীন্দ্রনাথ ঠাকুররা মোট 15 ভাই বোন ছিল। কত ভাই বোন? 15 ভাই বোন। বুঝছেন রবীন্দ্রনাথের বাপে কি কামটা করলো? 15 ভাই বোন ছিল, এবং তার মধ্যে রবীন্দ্রনাথ ছিল চতুর্দশ সন্তান, অর্থাৎ 14তম সন্তান। আমার একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে যে এখন কেন রবীন্দ্রনাথ জন্ম হয় না, কারণ বুঝতেই পারতেছেন এখন তো মানুষ বাচ্চা কাচ্চা নেই, 1-2টা। তো 1-2টা হলে রবীন্দ্রনাথ কই থেকে হইব? রবীন্দ্রনাথ হওয়ার জন্য তো 14-15টা নিতে হবে, তাই না? বুঝছেন? আচ্ছা, এবং ছেলের দিক থেকে সে হচ্ছে 8ম পুত্র। তাহলে সন্তানের দিক থেকে 14তম সন্তান, আর ছেলের দিক থেকে 8ম পুত্র। এরপর রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা ছিল প্রিলারি ব্রাহ্মণ। তারা মূলত ব্রাহ্মণ ছিল। এখন ব্রাহ্মণ হচ্ছে, এখানে 2টা ব্যাপার আছে, মানে ব্রাহ্মণরা হচ্ছে আপনার হিন্দুদের মধ্যে খুব উঁচু জাত যারা। আচ্ছা, এরপর দেখেন ঠাকুর পরিবারের প্রকৃত পদবী কি? উত্তর হচ্ছে কুশারী। এই জায়গাটা থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে। ঠাকুর পরিবারের প্রকৃত পদবী, ঠাকুর পরিবারের আসল যে পদবী, এটা হচ্ছে কুশারী। আর রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কেমন ব্রাহ্মণ ছিলেন? উত্তর হচ্ছে পিরালি ব্রাহ্মণ। উত্তর কি ছিল? পিরালি ব্রাহ্মণ। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? এগুলো খুব বেসিক আলোচনা। এবার দেখেন, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসছে, যেমন 35 BCS আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায়? তাহলে বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আমরা কোন জায়গাটার কথা পড়ছি? বলেন, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে বলেন তো? উত্তর হচ্ছে খুলনার দক্ষিণ দিহি। আমরা দেখছি রবীন্দ্রনাথের মায়ের বাড়ি এখানে ছিল, রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীর বাড়ি এখানে ছিল। বুঝছেন? আচ্ছা, এরপর আসেন আমরা একটুখানি দেখি যে ঠাকুর পরিবারের আসল পদবী। ঠাকুর পরিবারের আসল পদবী কি? তাহলে বলেন তো এটার উত্তর কি হবে? ঠাকুর পরিবারের আসল পদবী কি? তাহলে উত্তর কি? কুশারী। এটা ফার্স্ট আনসার করবেন, তাহলে আমি তাড়াতাড়ি আগাইতে পারবো, নাহলে তো সময় লাগবে। উত্তর কি? কুশারী। ভেরি গুড।
এরপর আসেন রবীন্দ্রনাথের অনেকগুলো উপাধি আছে, রবীন্দ্রনাথকে অনেকে অনেক উপাধি দিছে, বাট আমাদের সবগুলো উপাধি পরীক্ষাতে প্রশ্ন আসে না। বিশ্বকবি এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিছে কে? উত্তর হচ্ছে ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। বাকি আরো অনেকগুলো আছে, যেমন জীবন শিল্পী উপাধি দিচ্ছে অন্নদা শঙ্কর রায়, কবিগুরু উপাধি দিচ্ছে ক্ষিতিমোহন সেন, গুরুদেব উপাধি দিচ্ছে মহাত্মা গান্ধী, পরম গুরু উপাধি দিচ্ছে এটা। আর চীনা কবি সিজি লিজন তিনি হচ্ছে ভারতের মহাকবি উপাধি দিয়েছেন। তো এটা বিশ্বকবি উপাধি দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা দেখবেন বিগত সালে অনেকবার আসছে, ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখেন এই যে কোশ্চেন আসে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন শিল্পী উপাধি দিয়েছেন, উত্তর হচ্ছে অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায় এই যে একটু আগে দেখেন, এই যে অন্নদা শঙ্কর রায়, যেমন এই যে অন্নদা শঙ্কর রায় উপাধি দিয়েছেন কোনটা? এই যে দেখেন জীবন শিল্পী। উত্তর হচ্ছে কে? অন্নদা শঙ্কর রায়। তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন, এই জন্য তারটা পরীক্ষাতে আসছে। এবার দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত পত্রিকা, তিনি মোট 5টা পত্রিকায় সম্পাদনা করছেন। তার মধ্যে ভারতী পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা, সাধনা পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা, ভান্ডার পত্রিকা। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে আছে এই ভারতী পত্রিকা, বুঝছেন? এবং ঠাকুর পরিবারের অধিকাংশ মানুষজন যারা লেখালেখি করতো তাদের প্রত্যেকের লেখা ছাপানো হতো এই ভারতী পত্রিকা। তখনকার সময়ে এই ভারতী পত্রিকা অনেক প্রভাবশালী একটা পত্রিকা ছিল, বুঝছেন? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন পত্রিকাতে পরীক্ষাতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই ভারতী পত্রিকার, বুঝছেন? সবচেয়ে বেশি কোশ্চেন আসে ভারতী পত্রিকার। সো এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বেন। তাহলে ভারতী পত্রিকাতে তিনি সম্পাদনা করেছেন তত্ত্ববোধিনী, সাধনা, বঙ্গদর্শন, ভান্ডার। আচ্ছা, এরপর দেখেন এই যে দেখেন একটা কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সম্পাদনার কাজ করেননি? এখানে আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে। বলছে যে কোন পত্রিকা সম্পাদনার কাজ করেননি, করেছেন এটা বলে নাই, বলছে করেননি। তাহলে ভারতী, তত্ত্ববোধিনী, সবুজপত্র, বঙ্গদর্শন, বলো তো কোনটাতে করেন নাই? কোনটাতে পত্রিকা সম্পাদনার কাজ করেন নাই? উত্তর হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। না, এটার উত্তর ভুল আছে, এটার উত্তর হচ্ছে সবুজপত্র পত্রিকা। হ্যাঁ, সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী, বুঝছেন? আচ্ছা, ওকে, এটার উত্তর ভুল আছে এখানে। এরপর দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষত্ব, তার অনেক বিশেষত্ব আছে, আমরা সেগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করব। বাংলা ভাষায় একমাত্র নোবেল বিজয়ী সাহিত্যিক তিনি, বাংলা ভাষায় একমাত্র নোবেল বিজয়ী সাহিত্যিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখেন আধুনিক বাংলা উপন্যাসের জনক, ছোট গল্পের জনক, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক সাহিত্যিক তিনি, তাকে বলা হয় বাংলা সাহিত্যের সবচেয়ে শ্রেষ্ঠ রোমান্টিক সাহিত্যিক বলা হয় তাকে। রূপক সাংকেতিক নাটকের জনক, মুক্তক ও গদ্য ছন্দের জনক। এই যে আমরা এখন যে গদ্য ছন্দে কবিতা লেখি না, গদ্য ছন্দ মানে কি? সাধারণত স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, এগুলো দেখবেন যে একটা সুর আছে, তাল মিলানো, মিলানো এক লাইনের সাথে আরেক লাইন মিলানো। এই যে মিলানো ছাড়া যে কবিতাগুলো হয় গদ্যের মতো, এই ছন্দটা আবিষ্কার করছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার অনেক বিশেষত্ব আছে। এরপর হচ্ছে গীতিনাট্য, নৃত্যনাট্যের জনক তিনি, অনেক কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। তো এখানে একটা কোশ্চেন আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কোনটি সত্য নয়? তাহলে এইবার একটু পরে বলেন, তিনি প্রথম ছোট গল্পের আবিষ্কারক, বলছে কোনটা সত্য নয়? তিনি আধুনিক উপন্যাসের জনক, বাংলা ভাষায় একমাত্র নোবেল বিজয়ী সাহিত্যিক, তিনি অমিত্রাক্ষের ছন্দের জনক। তাহলে বলুন তো এখানে কি হবে রাইট অ্যান্সার? কি হবে বলেন? তাহলে তিনি কি অমিত্রাক্ষর ছন্দের জনক? না। তা এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, বলেন অমিত্রাক্ষর ছন্দের জনক কে? অমিত্রাক্ষর ছন্দের জনক কে বলতে পারবেন? অমিত্রাক্ষর ছন্দের জনক হচ্ছে কে বলতে পারবেন না? অমিত্রাক্ষর ছন্দের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত, বুঝছেন? অনেক প্যাচের কোশ্চেন। আচ্ছা, এরপর আসেন তার প্রথম সাহিত্যকর্ম, তিনি প্রথম কি কি, তার প্রথম সাহিত্য কোনটা, প্রথম উপন্যাস কোনটা, প্রথম নাটক কোনটা, এগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। সংক্ষেপে বলে দিই, এখানে খেয়াল করেন। প্রথমত হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট, বাট প্রথম রচিত উপন্যাস হচ্ছে করুণা। এখানে একটা কনফিউশন আছে, একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা একটু সলভ করি। শুনেন, ধরেন আমি দুইটা বই লিখলাম বা দুইটা উপন্যাস লিখলাম, একটা উপন্যাস হচ্ছে এ আর একটা উপন্যাস হচ্ছে বি। এখন এ উপন্যাসটা আমি জিনিসটা বুঝাইলে আপনাদের সাহিত্যে এই জায়গাতে আপনাদের অনেক কনফিউশন হয়, এই কনফিউশনটা ক্লিয়ার হবে। ধরেন আমি এ নামক একটা উপন্যাস লিখলাম। এখন এ নামক উপন্যাস আমি লিখছি ধরেন 2001 সালে, 2001 সালে আমি এ নামক উপন্যাস লিখছি।
আর 2003 সালে আমি বি নামক একটা উপন্যাস লিখছি, ঠিক আছে। এখন আমি এই উপন্যাসটা খেয়াল করে দেখেন, আমি 2005 সালে এসে উপন্যাস প্রকাশ করলাম, 2005-এ এসে উপন্যাস প্রকাশ করলাম। কোন উপন্যাস প্রকাশ করলাম এটা বুঝতে হবে। কোন উপন্যাস প্রকাশ করলাম? ভি উপন্যাস 2005-এ এসে প্রকাশ করলাম। আর 2006-এ গিয়ে আমি যে উপন্যাসটা প্রকাশ করলাম সেটা হচ্ছে এ নামক উপন্যাস প্রকাশ করলাম। এখন যদি প্রশ্ন আছে যে তানভীরের প্রথম উপন্যাস কোনটা, তাহলে কি এ উত্তর করবেন না বি উত্তর করবেন? মনে রাখতে হবে উপন্যাস, যে উপন্যাসটা আগে প্রকাশ হয় সেটা পরে লেখা হলেও যেটা আগে প্রকাশ হয় সেটা প্রথম উপন্যাস। এখন দেখেন আমি এ উপন্যাস লিখছি আগে 2001-এ, বি উপন্যাস লিখছি তারপরে, বাট প্রকাশের দিক থেকে বি উপন্যাস আগে, তার মানে বি উপন্যাসটা আমার প্রথম উপন্যাস, আর এ উপন্যাস যেটা আছে এটা আমার দ্বিতীয় উপন্যাস হবে যদি এটার পরে এটার পরে যদি এটা প্রকাশ হয় তাহলে সেটা। এখন এখানেই ঝামেলা যে রবীন্দ্রনাথ ঠাকুর বউ ঠাকুরানীর হাট লিখছে পরে, বাট প্রকাশিত হয়েছে আগে, তাহলে বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস, আনডাউটলি, এখানে কোনো ঝামেলা নাই। বাট যখন পরীক্ষাতে প্রশ্ন আসবে যে প্রথম রচিত উপন্যাস, রচিত মানে প্রথম লেখা, তাহলে ডেফিনেটলি যে এই বউ ঠাকুরানীর আগে তিনি এটা লিখছে। এখন যদি বলে যে তানভীরের প্রথম রচিত উপন্যাস কোনটা বা লিখিত উপন্যাস কোনটা, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে উত্তর করতে হবে এ, আগে লিখছে, এটাতে কোনো ডাউট নেই। আমি কি এই কনফিউশনটা বুঝাইতে পারছি? তাহলে প্রথম প্রকাশিত উপন্যাস বা প্রথম উপন্যাস যাই বলুক বউ ঠাকুরানীর হাট। বাট যদি বলে যে প্রথম রচিত উপন্যাস তাহলে উত্তর হচ্ছে করুণা। যদি কি বলে প্রথম রচিত উপন্যাস তাহলে উত্তর হচ্ছে করুণা। আমি কি বুঝাইতে পারছি? কনফিউশনটা ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন প্রথম চলিত ভাষায় লেখা উপন্যাস হচ্ছে ঘরে বাইরে, অর্থাৎ এই ঘরে বাইরের আগে যেগুলো লিখছে এগুলো সাধু রীতির ছিল, সাধু রীতিতে লিখছে। তাহলে চলিত রীতিতে প্রথম যে উপন্যাসটা লিখছে সেটা হচ্ছে ঘরে বাইরে। এরপর হচ্ছে প্রথম নাটকের নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা, আর প্রথম গদ্য নাটক অর্থাৎ গদ্য ভাষায় লেখা নাটক হচ্ছে গোড়ায় গলদ। ওকে, প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী, প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা। এখানে আর একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা ক্লিয়ার করি। এখানে প্রবলেমটা কি? এখানে প্রবলেম হচ্ছে, খেয়াল করে দেখেন ভাইয়া, প্রথম ছোট গল্প লিখছে ভিখারিণী, বাট এটা সার্থক ছোট গল্প, আমি একটা গল্প লিখে ফেলছি, বাট এটা তো মানসম্মত হয় নাই, বা সার্থক ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো এই উপন্যাসটা এই ছোট গল্পটা পূরণ করতে পারে নাই। এরপরে আমি আরেকটা ছোট গল্প লিখলাম যেটা সার্থক ছোট গল্পের যে বৈশিষ্ট্য, যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো মেনটেন করে করা হয়েছে। তাহলে প্রথম ছোট গল্প ভিখারিণী, সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা। এই জায়গা থেকে পরীক্ষাতে অনেক কোশ্চেন আসে, একটু পরেই দেখবেন যে কত রকম কোশ্চেন এখান থেকে আসে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই যে একজন বলছে, মুক্তা আক্তার বলছে জি স্যার বুঝছি। আমার বুঝলে তো বলতে হবে বাবা, না বুঝলেও বলতে হবে বুঝি নাই, তাহলে আমি তো বুঝবো না। আমার কাজ হচ্ছে কি আপনার বুঝানো, তা আপনি বুঝলে আপনি বলবেন বুঝছি, না বুঝলে বলবেন বুঝি নাই, এটুকুই তো চাওয়া। কমেন্ট করতে তো ইয়ে হবে না তো, হ্যাঁ এটা তো অনলাইন ক্লাস, জিনিসটা অফলাইনের মতো করতে হবে, তো অনেক কথাবার্তা হবে, অনেক কমেন্ট আসবে, আমি কমেন্ট পড়বো, অনেক প্রবলেম আসবে, প্রবলেম আমি সলভ করে দিব, সিম্পল। তাহলে বুঝছেন প্রথম ছোট গল্প কি? ভিখারিণী। আর প্রথম সার্থক ছোট গল্প যখন বলবো তখন হচ্ছে দেনা পাওনা। এরপর দেখেন চলিত ভাষায় রচিত প্রথম গল্প, অর্থাৎ এর আগে যেগুলো লিখছে এগুলো সাধু রীতিতে প্রথম লিখছে, সেটা 6 নম্বর। প্রথম প্রকাশিত প্রবন্ধ, বিবিধ উপন্যাস, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে, কবি কাহিনী। বাট অনেক জায়গাতে সার্থক মানে কি স্যার? সার্থক মানে হচ্ছে একটা ছোট গল্পের অনেক বৈশিষ্ট্য আছে না, ওই বৈশিষ্ট্যগুলো সব বৈশিষ্ট্য মেনে যে লেখা হলে সেটা হচ্ছে সার্থক, বুঝছেন? এখানে আবার একটা ঝামেলা আছে, এই প্রবলেমটা আবার ক্লিয়ার করি। এখানে হচ্ছে বলছে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি? উত্তর হচ্ছে কবি কাহিনী। এটা আমাদের কোনো ডাউট নাই। অনেক বইতে দেখবেন যে বনফুল দেওয়া, না, এই যে বনফুল কিন্তু প্রথম লিখিত বা রচিত। ওই যে বললাম বনফুল আগে লিখছে কিন্তু প্রকাশিত হয়েছে আগে কবি কাহিনী। তাহলে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থ যেটাই বলো কবি কাহিনী, বাট অনেক বইতে দেখবেন যে বনফুল দেওয়া, এটা কিন্তু ভুল। এরপর হচ্ছে প্রথম কবিতা সংকলন হচ্ছে চয়নিকা, প্রথম গদ্য গ্রন্থ হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র। এগুলো পরীক্ষার জন্য আর এত গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এবার বলেন বুঝছেন কিনা? এই কনফিউশন গুলো কি ক্লিয়ার? এগুলো থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা একটু কোশ্চেন সলভ করি। বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস, এবার বলেন কোনটা আনসার করবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস, উত্তর কি হবে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। উত্তর কি হবে? বউ ঠাকুরানীর হাট। আচ্ছা, এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্প। এই যে দেখছেন কনফিউশন গুলো যেখানে, ওখান থেকে আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এখানে উত্তর ভুল আছে, এটার উত্তর হবে দেনা পাওনা। হ্যাঁ, দেনা পাওনা। ওকে, আচ্ছা এরপর কোশ্চেনটা দেখি। এরপর হচ্ছে আমাদের উপন্যাস নিয়ে এবার আমরা আলোচনা করব। ফাইন, তো আমরা এতক্ষণ ধরে খুচরা জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, এবার আমরা বেসিক জিনিস আলোচনা যাই। উপন্যাস, রবীন্দ্রনাথ অনেকগুলো উপন্যাস লিখছে, সেই উপন্যাসগুলো আমরা একটা গল্প, একটা ছন্দ আকারে আমরা একটু জানার জন্য চেষ্টা করি, বা একটা গল্প বলতে পারেন বা একটা ছন্দ, যেটাই বলেন, আমরা এইটার মতো করে একটু জানার জন্য চেষ্টা করি। আসেন, তো বলছে চার চোখে চতুরঙ্গে ঘোরা যাবে রাজস্বীর সঙ্গে, ঘরে বাইরে যোগাযোগ, দুই বোনের সহযোগ, নৌকায় বউ উঠানো শেষে, প্রজাপতি মালন ছিল করুণ বেশে। আবার বলছি, চার চোখে চতুরঙ্গে ঘোরা যাবে রাজস্বীর সঙ্গে, ঘরে বাইরে যোগাযোগ, দুই বোনের সহযোগ, নৌকায় বউ উঠানো শেষে, প্রজাপতি মালন ছিল করুণ বেশে। এবার আসেন এখান থেকে আমরা একটু বুঝি। যেমন এই চার বলতে আমরা মনে রাখবো চার অধ্যায়, প্রথমটা চার অধ্যায়। চোখ বলতে আমরা মনে রাখবো কি? চোখ বলতে আমরা মনে রাখবো চোখের বালি। চতুরঙ্গ দ্বারা তো আমরা বুঝলামই চতুরঙ্গ। এরপরে যে গোরা, এটা একটা উপন্যাস, এটা হচ্ছে এটা সবচেয়ে বড় উপন্যাস, বৃহৎ উপন্যাস হচ্ছে এটা, বুঝছেন? আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, আমরা দেখি এরপরে যে রাজর্ষি, এটা একটা উপন্যাস, দেখেন এই যে রাজর্ষি একটা উপন্যাস। ঘরে বাইরে, এটা একটা উপন্যাস, দেখেন ঘরে বাইরে। যোগাযোগ, এটা একটা উপন্যাস, দেখেন এই যে যোগাযোগ। এরপর দেখেন দুই বোন, এটা একটা উপন্যাস, দেখছেন। নৌকা মানে কি? নৌকা ডুবি, এটা একটা উপন্যাস। বউ মানে কি? বউ ঠাকুরানী হাট। শেষে দ্বারা কি বুঝবো? শেষের কবিতা। শেষের কবিতাকে অনেকে মনে করে কবিতা, নামের সাথে কবিতা থাকলে এটা কিন্তু উপন্যাস, তাহলে শেষের কবিতা। এরপর প্রজাপতির মালঞ্চ, প্রজাপতির নির্বন্ধ, এটা একটা, যদি এগুলো মানে এগুলো এরকম আলোচনায় আসে না। মালঞ্চ, এরপর হচ্ছে করুণা, এই করুণা এটা অসমাপ্ত, প্রজাপতির নির্বন্ধ, এগুলো থেকে পরীক্ষা, এই দুটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে না। তাহলে এটা কি করতে হবে? এটা এইভাবে ছন্দ দিয়ে আপনাকে মুখস্থ করতে হবে। আমি বরাবরের মতো এগুলো আমি সাজেস্ট করি না, আমি এভাবে পড়াইও না, আপনারা চান ওই জন্য মাঝে মধ্যে দেখাই দিই। বাট আপনি এই উপন্যাসগুলো আপনি যদি বেশি না, আপনি যদি প্রতিদিন যদি 10 বার করে যদি খালি রিডিং পড়তে পারেন, এবং এটা যদি আপনি বেশি না 5 দিন যদি করেন, আমার বিশ্বাস 10 বার 5 দিন যদি আপনি যদি পড়েন, আপনার এগুলো মুখস্থ হয়ে যাবে, কঠিন কিছু না। চার অধ্যায়, চোখের বালি, চতুরঙ্গ, গোরা, রাজস্বী, ঘরে বাইরে, যোগাযোগ, দুই বোন, নৌকাডুবি, বউ ঠাকুরের হাট, শেষের কবিতা, প্রজাপতির নির্বন্ধ, মালঞ্চ, করুণা। পড়েন এখন দেখি, 10 বার পড়েন তো, 10 বার পরে লিখেন ডান, দেখেন এখনই মুখস্থ হয়ে যাবে অনেকের। 10 বার পড়েন, 10 বার পরে লিখেন ডান, 10 বার পরে লিখেন ডান। দশ বার পড়েন। পড়ছেন? হয়েছে? ভেরি গুড, ডান। আচ্ছা, যতটুকু পড়ছেন স্টপ। এবার দেখেন এখান থেকেই পরীক্ষাতে কোশ্চেন আসছে। ঘরে বাইরে উপন্যাসের রচয়িতাকে জাস্ট একটু দেখাই দিই। আসছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখেন নিচের কোনটি উপন্যাস? খোয়াবনামা। এরপর দেখেন বলাকা, জননী, শেষের কবিতা। এই যে দেখেন এখানে এটা দেখে অনেকবার, কারণ আমরা এই শেষের কবিতা দেখে আমরা মনে করি এটা কবিতা না, এটা কিন্তু উপন্যাস। সো এটা কি, আবার বলছি, এটা কিন্তু উপন্যাস, বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন নিচের কোন উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? বীজ বৃক্ষ, গণদেবতা, অরণ্য, ঘরে বাইরে। তাহলে উত্তর হচ্ছে কি ঘরে বাইরে। বিশেষ 21 বিশেষ আছে। রবীন্দ্রনাথের রচনা কোনটা? চতুরঙ্গ, চতুর্দশী। তাহলে উত্তর কি হবে? চতুরঙ্গ। দেখেন সিমিলার টাইপ দিয়ে, চতুর্দশী, চতুষ্কোণ, চতুষ্পাঠী। তাহলে উত্তর হচ্ছে কি চতুরঙ্গ।
আচ্ছা, এরপর বলছে নিচের কোন উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? এবার বলছে কি নয়। তাহলে শেষের কবিতা চোখের বালি, গোরা, বিষের বাসি বলেন। বিষের বাসি পড়ছেন না, তার মানে এটা রাইট অ্যান্সার। এরপর দেখেন বলছে কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুর্দশী, আবার সেম কোশ্চেন। তাহলে উত্তর হচ্ছে কি 4 অধ্যায়। চতুরঙ্গ আছে, বাট চতুরঙ্গ তো এখানে নাই, তাহলে উত্তর হবে কি 4 অধ্যায়। এবার দেখেন যাকে উৎসর্গ করছে, বউ ঠাকুরানী হাট উৎসর্গ করছে সৌদামিনী দেবীকে, গোরা উৎসর্গ করছে। এখানে আমাদের জানার তেমন কিছু নাই, জাস্ট যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমি এগুলো। এখন আসেন, এখানে অনেক ইনফরমেশন আসবে, এগুলোর পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জাস্ট সংক্ষেপে আমি জাস্ট বলে যাব যে জায়গাগুলোতে অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে আসেন গোরা। গোরা হচ্ছে একটা রাজনৈতিক উপন্যাস, মনে রাখবেন। গোরা হচ্ছে কি? রাজনৈতিক উপন্যাস। রাজনৈতিক উপন্যাস মানে যে উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে রাজনীতি নিয়ে। তো এই উপন্যাসে আমরা দেখি যে উপন্যাসে অনেক ঘটনা আছে, তার ভিতরে দেখেন যে অসহযোগ আন্দোলন আছে, হ্যাঁ অসহযোগ আন্দোলন, এবং সরি গোরা না, দুঃখিত ভুল বলছি, 4 অধ্যায়। 4 অধ্যায়টা একটা রাজনৈতিক উপন্যাস। তো ব্রিটিশ কারাগারে বন্দীদের উদ্দেশ্যে তিনি এটা রচনা করেন। এরপর চোখের বালি। চোখের বালি হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস বা মনস্তত্ত্ব ভিত্তিক উপন্যাস। এখন মনস্তাত্ত্বিক উপন্যাস কি? রাজনৈতিক উপন্যাস মানে যেটা রাজনীতি নিয়ে লেখা হয়। আর মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে যে উপন্যাসের কাহিনীতে দেখা যায় মানুষের মনোগত বিশ্লেষণ, মনোগত দ্বন্দ্ব, বিরোধ, মনোমালিন্য বলি না আমরা, এই ধরনের উপন্যাসকে বলা হয় চোখের বালি। তো চোখের বালি উপন্যাস একই সাথে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস। এবং এই উপন্যাসে আমরা দেখি মহেন্দ্র, আশলতা, বিনোদিনী, বিহারী, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র। আসেন আমরা একটু দেখি কাহিনীটা, একটু দেখি। মহেন্দ্র যে ছিল সে বাহিরে পড়াশোনা করছে, তার বন্ধু, তার নাম হচ্ছে মহেন্দ্রের বন্ধু, তার নাম হচ্ছে বিহারী, বুঝছেন? তো এই বিহারীর জন্য মেয়ে দেখতে যায়, বিহারীর জন্য মেয়ে দেখতে যায় আশলতাকে, হ্যাঁ আশলতাকে। এই আশলতাকে দেখতে গেলে মহেন্দ্র যখন বন্ধুর জন্য বউ দেখতে যায় তখন মহেন্দ্র আশলতাকে পছন্দ করে ফেলে। তো মহেন্দ্র আশলতাকে পছন্দ করে ফেললে মূলত মহেন্দ্রের কাকির দুঃসম্পর্কের আত্মীয় হচ্ছে এই আশলতা। তো মহেন্দ্রের মা রাজলক্ষ্মী, সে আসলে এই তার সাথে আশলতার সাথে বিয়ে দিবে না। পরবর্তীতে ছেলে ঘর থেকে চলে যায়, ঘর থেকে চলে গিয়ে ম্যাচে গিয়ে উঠে। বাধ্য হয়ে মা কি করে? ছেলেকে এই আশলতার সাথে বিয়ে দেয়। কিন্তু আশলতার সাথে বিয়ে দেওয়ার পর মহেন্দ্রের ভিতরে তুমুল পরিবর্তন দেখা যায়। সারাদিন বউ নিয়ে বসে থাকে, সারাদিন বউ নিয়ে মানে সারাদিন রুমের মধ্যে থাকে। তো মহেন্দ্রের মার এটা আবার ভাল লাগতো না, যে সারাদিন কেন বউ নিয়ে বসে থাকতে হবে, সারাদিন কেন বউয়ের সাথে থাকতে হবে, দেশ দুনিয়া সবকিছু ধ্যান দরবার, খালি এখন বউ, ফিকির বউ বউ বউ। অনেকে দেখবেন যে নতুন বিয়ে করার পর আর রুম থেকে বের হয় না। তো মহেন্দ্রের এই অবস্থা দেখে তার মা একটা সময় রাগ করে চলে যায় বাপের বাড়িতে। সেখানে গিয়ে যাওয়ার পরে তার ভাইপোর বিধবা স্ত্রী, তার নাম হচ্ছে বিনোদিনী। এই জন্য দেখবেন পরীক্ষাতে কোশ্চেন আসে যে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে বিধবা চরিত্র পাওয়া যায়? উত্তর হচ্ছে এই যে বিনোদিনী, বিখ্যাত একটা চরিত্র বিনোদিনী। তো বিনোদিনী তখন মহেন্দ্রের মাকে, রাজলক্ষ্মীকে সেবা করে, তার মন জয় করে। এরপর রাজলক্ষ্মী তাকে কি করে? এই বিনোদিনীকে নিয়ে আসে মহেন্দ্রের বাড়িতে। তো যখন মহেন্দ্রের বাড়িতে যখন আনে তখন এই বিনোদিনী আসলে তার মহেন্দ্রের এত ভালোবাসা দেখে তার আর সহ্য হচ্ছে না। তখন উপন্যাসের শেষে আমরা দেখি যে বিনোদিনী তখন এই দুজনের সংসার ভাঙে এবং বিহারীকেও প্রেমের ফাঁদে ফেলে, বিহারী যে তাকেও প্রেমের ফাঁদে ফেলে। উপন্যাসটা মূলত এইরকম। চোখের বালি তো বুঝতেই পারতেছেন, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রথম এই যে মনোগত বিশ্লেষণ। দেখেন একদিকে রাজলক্ষ্মীর সাথে তার মহেন্দ্রের দ্বন্দ্ব, এক একজনের সাথে এক একজনের দ্বন্দ্ব, এই যে মনোগত বিশ্লেষণ যেটা, ঠিক আছে। স্যার আপনার কথাগুলো স্ক্রিনে টাইপ হয় তখন অনেক বানান ভুল, এই টাইপিংটা না দিলেও। এটা তো আমি বলছি, এটা কিভাবে বাদ দিবেন? স্ক্রিনে যখন আসে তখন ওই যে স্ক্রিনে আসবে না, এটা আমাদের হাতে কিছু করার না, এটা ফেসবুকের সিস্টেম, হ্যাঁ। তো এটা যখন আসে তখন যেটা করবেন, যারা এই যে নিচে দেখবেন যে সাবটাইটেল উঠে এরকম, এটা কিভাবে বাদ দিবেন? সাবটাইটেল উঠলে এই যে এখানে ক্লিক করলে দেখবেন এই যে সেটিংস অপশন আছে না, এই যে সেটিংসের মতো একটা আইকন আছে, ওখানে গিয়ে দেখবেন যে ক্লোজড ক্যাপশন, এটা অফ করে দিলে হয়ে যাবে। ক্লোজড ক্যাপশনে গিয়ে অফ করে দিলে আর সাবটাইটেলটা আসবে না। তো এইটা হচ্ছে চোখের বালি উপন্যাসে আমাদের যেই ঘটনা সেটা। তো আসলে আমরা একটা কোশ্চেন সলভ করি। তো বলছে বিধবা প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটা? দেখছেন 41 বিসিএস কোশ্চেন আসছে। তাহলে বিধবা প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটা? বুঝতে পারতেছেন বিধবা ক্যারেক্টার আপনি কোথায় পান বলেন? বিধবা ক্যারেক্টার আপনি কোথায় পান বলেন তো?
বিধবা ক্যারেক্টার কোথায় পান? রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে। এবং বিধবা ক্যারেক্টার কোনটা? বিনোদিনী। বিধবা ক্যারেক্টার কোনটা? বিনোদিনী। তাহলে উত্তর হচ্ছে কি খ। আচ্ছা, এরপর দেখেন চতুরঙ্গ, এটা সামাজিক উপন্যাস। হ্যাঁ, এটা কি উপন্যাস? সামাজিক উপন্যাস। তো এখান থেকে আর পরীক্ষাতে তেমন কোশ্চেন আসার মতো কিছু নয়। সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় এবং সাধুরীতিতে তিনি এই প্রথম শেষ উপন্যাস লিখছেন এটা। এরপর আর সাধুরীতিতে কোনো উপন্যাস লিখেন নাই। আচ্ছা, এরপর আসেন গোরা উপন্যাস। গোরা উপন্যাস হচ্ছে পলিটিক্যাল উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, এবং শুধু রাজনৈতিক এবং এই গোরা উপন্যাস প্রায় 300 পৃষ্ঠার উপরে। 300 পৃষ্ঠার উপরে। এই জন্য গোরা উপন্যাসকে বলা হয় যে গত 100 বছরের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথের এই গোরা উপন্যাস। এবং এটা রবীন্দ্রনাথের সর্ববৃহৎ উপন্যাস হচ্ছে এই উপন্যাসটা। তো এখানে অনেক আমরা দেখি অনেক কিছু এখানে থাকে। গোরা হচ্ছে কেন্দ্রীয় ক্যারেক্টার। হ্যাঁ, এরপর হচ্ছে সুচরিতা, এরপর হচ্ছে ললিতা, বিনয়, পরেশবাবু। তো এখানে দেখা যায় যে গোরা মূলত পালক পুত্র ছিল। সে নিজেও জানে না সে আসলে খ্রিস্টান ছিল। সে নিজেও জানে না যে সে আসলে খ্রিস্টান। তার বাবা মা তাকে লালন পালন করছে, কিন্তু একটা সময় সে কট্টর হিন্দু হয়ে যায়। কট্টর হিন্দু যেটাকে বলে। তো কট্টর হিন্দুত্ববাদ যেটা, যারা কট্টর হিন্দু হয়ে যায় তাদের আবার একটা বৈশিষ্ট্য আছে। তখন আসলে দুইটা সেকশন ছিল। একটা হচ্ছে ব্রাহ্মদের মধ্যে আর হিন্দুদের মধ্যে। ব্রাহ্ম সমাজের নাম শুনছেন, আর হিন্দুদের মধ্যে পার্থক্য আছে। ব্রাহ্মরা একটু বেশি মানে ছাড় দেওয়ার মানসিকতা রাখে, আর হিন্দুরা ছাড় দেয়। যেমন হিন্দুরা যে কেউ খ্রিস্টান, মুসলিম তাদের সাথে চলাফেরা করলে এটা তাদের জাত যায়, এটাও তারা করতো না। ইভেন কেউ যদি মানে মুসলিমদের সাথে, অন্য ধর্ম অবলম্বীদের সাথে যদি চলাফেরা করে, তারা তার সাথে মিশতোই না। তো গোরা একটা সময় কট্টর হিন্দু হয়ে যায়। হ্যাঁ, সে জেলে যায়। জেলে গেলে যখন সেখানে আরো যারা অন্য জাতির হিন্দু যারা আছে তাদের সাথে মিশার পর সে প্রায়শ্চিত্ত করতে চায় জেল থেকে বের হয়ে, তখনই সে জানতে পারে তার বাপে তাকে বলে যে তুমি আমার সন্তান না, তুমি মূলত খ্রিস্টান। তখন সে হতভম্ব হয়ে গেল। তো এই উপন্যাসে আসলে অনেকগুলো বিষয় দেখানো হয়েছে। একই সাথে পলিটিক্সের অনেকগুলো বিষয় এখানে আসছে, এবং সেই সাথে এখানে যে কট্টর হিন্দুত্ববাদ, এই উপন্যাসে আসলে কিছু কিছু জায়গায় রবীন্দ্রনাথ মুসলিমদের পক্ষ নিয়েছে, বুঝছেন? উপন্যাসে কিছু কিছু জায়গায় মুসলিমদের পক্ষ নিয়েছে। যদিও রবীন্দ্রনাথ কিছু কিছু লেখা মুসলিমদের বিপক্ষে অনেক কিছু লিখেছেন, বাট তিনি এখানে মুসলিমদের বেশ কিছু জায়গাতে পক্ষ নিয়েছেন। এখানে আসলে যেটা দেখা যাচ্ছে যে মানুষের ধর্ম নিয়ে ভেদাভেদ থাকবে না, সেই ভেদাভেদটা তিনি আসলে দূর করতে চাইছেন গোরা উপন্যাসের মাধ্যমে। এরপর হচ্ছে রাজর্ষি উপন্যাস। এটা একটা ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস মানে বুঝেন ইতিহাসের কোনো ঘটনা নিয়ে যে উপন্যাসটা রচনা হয়। তো এখানে ইতিহাসের ঘটনা কি, ত্রিপুরার যে রাজ পরিবার ছিল তাদের ইতিহাস নিয়ে তিনি এটা লিখছেন। আর দুই বোন উপন্যাসের ভিতরে দেখা যায় যে শর্মিলা, উর্মিলা, নায়ক হচ্ছে শশাঙ্ক, শালীর সাথে প্রেম উপন্যাসে সেটাই ফুটে ওঠে। তো দুই বোন উপন্যাসে দুই বোনের নাম কি, একজনের নাম হচ্ছে শর্মিলা, আরেকজনের নাম হচ্ছে উর্মিলা, আর নায়কের নাম হচ্ছে শশাঙ্ক। তো দেখেন শশী, দামিনী, তারপর হচ্ছে শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? তো বলেন এটার উত্তর কি হবে? উপন্যাসগুলো চরিত্র, বিখ্যাত উপন্যাসগুলো চরিত্র মনে রাখবেন। সব উপন্যাসের চরিত্র মনে রাখা লাগে না। বলেন এটা সলভ করেন। একটু আগে পড়ছেন না? তাহলে উত্তর হচ্ছে কি চতুরঙ্গ। ওকে, এরপর দেখেন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? শেষের কবিতা, গোরা, নৌকাডুবি। দেখছেন পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে। তাহলে বলেন তো কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কি উপন্যাস? রাজনৈতিক উপন্যাস, পলিটিক্যাল উপন্যাস কোনটা? তাহলে পলিটিক্যাল উপন্যাস হচ্ছে গোরা। পড়ছেন না? শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? তাহলে ওই যে শর্মিলা, উর্মিলা, শশাঙ্ক ক্যারেক্টারগুলো মনে আছে? দুই বোন, দুইটাই বোন, শর্মিলা, উর্মিলা। তাহলে উত্তর হচ্ছে দুই বোন। উত্তর কি? দুই বোন। বুঝছেন? সবাই কিন্তু রেসপন্স করতে হবে। এই যে কুইজগুলো আপনি যখন কোশ্চেনগুলো যখন আনসার করবেন তখন ওটা আপনার মাথায় কিন্তু সেট হয়ে যাবে। ওভাবে খালি দেখলেন আনসার করলেন না, তাহলে ওই জিনিসটা আপনার মাথায় বেশিক্ষণ থাকবে না। আমি কি কথা বুঝাইতে পারছি? আপনার মাথায় ওটা বেশিক্ষণ থাকবে না। মাথায় বেশিক্ষণ থাকার জন্য কি করতে হবে? এটা টাইপ করতে হবে, লিখতে হবে। আচ্ছা, এরপর দেখেন ঘরে বাইরে উপন্যাস। তো এটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস। ঘরে বাইরে, গোরা, এই দুটা রাজনৈতিক উপন্যাস মনে রাখবেন। তো এটা হচ্ছে স্বদেশী আন্দোলনের যেই পটভূমি, সেই স্বদেশী আন্দোলনের পটভূমি নিয়ে এটা লেখা হয়েছে।
যোগাযোগ উপন্যাসে আমরা দেখি যে এটাও হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, যে চোখের বালির মতো। এখানে দেখা যায় যে জমিদার যারা ছিল, এই জমিদার শ্রেণীরা তারা আস্তে আস্তে ডাউন করতেছে, তাদের সম্পদ, তাদের অর্থ আস্তে আস্তে কমতেছে। আর বণিক শ্রেণী যারা, ব্যবসায়ী যারা, তাদের সম্পদ তারা আস্তে আস্তে দিন দিন আরো উন্নতির পথে যাচ্ছে। তো এখানে কুমুদিনী যে ছিল, এই যে আমাদের যে কুমুদিনী যে চরিত্র, তো সে মূলত তার ভাইয়ের নাম ছিল বিপ্রদাস। এই বিপ্রদাস ছিল মূলত জমিদার শ্রেণীর বিপ্রদাস। আর তার যেই জামাই সে ছিল মধুসূদন। এই মধুসূদন সে মূলত ছিল আমাদের বণিক শ্রেণীর। তো উভয় দিকে কুমুদিনীর সংকট, একদিকে ভাইয়ের অর্থ সম্পদ কমতেছে, আরেকদিকে জামাইয়ের অর্থ সম্পদ বাড়তেছে। কিন্তু মধুসূদন আসলে কুমুদিনীকে বিয়ে করছে মূলত শত্রুতার জেরে, বা প্রতিশোধ পরায়ণ হয়ে বিয়ে করছে, প্রতিশোধ নেবে এরকম। তো মধুসূদন আসলে কুমুদিনীকে বিয়ে করলেও তাদের দুজনের যেই মনের যে যোগাযোগ, সেই যোগাযোগ আসলে হয়ে উঠে নাই। দুজনের মনের যোগাযোগ হয় নাই, সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একটা সময় কুমুদিনী ঠিক করলো যে মধুসূদনের কাছে থাকবে না, চলে আসলো ভাইয়ের কাছে, বিপ্রদাসের কাছে। কিন্তু বিপ্রদাসের কাছে আসার পর দেখলো যে কুমুদিনী গর্ভবতী, অর্থাৎ মধুসূদনের সাথে তার মনের যোগাযোগ হয় নাই। মনের যোগাযোগ, বাহিরের যোগাযোগ নাই, কিন্তু ভিতরের যোগাযোগ হয়ে গেছে, এই জন্য সে গর্ভবতী। বুঝছেন? তো এটা মনে রাখবেন যোগাযোগ উপন্যাসের ক্যারেক্টার গুলো, যে কুমুদিনী, মধুসূদন, এরপর হচ্ছে কি বিপ্রদাস। আর বিষয় কি? জমিদার শ্রেণীর বিলুপ্তি আর বণিক শ্রেণীর উদ্ভব। ঠিক আছে, জমিদার শ্রেণীর উৎপত্তি, আচ্ছা কলমের কালারটা চেঞ্জ করলাম, জমিদার শ্রেণীর বিলুপ্তি আর বণিক শ্রেণীর উদ্ভব, এটা হচ্ছে এটার মূল বিষয়বস্তু। ওকে, আচ্ছা চলেন আমরা তাহলে কোশ্চেন সলভ করি। সে বলছে ঘরে বাইরে উপন্যাসটি কার? এটা তো পারবেনি, রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসটির মূল উপজীব্য বিষয় কি বলেন তো? ঘরে বাইরে উপন্যাসটির মূল ব্রিটিশ ভারতের রাজনীতি, জমিদার ও প্রজার কাহিনী, প্রেম, ভালোবাসা, ইতিহাস। বলেন তো কি হবে? ওকে, হয়েছে? তাহলে এটা উত্তর হচ্ছে, বুঝতে পারছে, ব্রিটিশ ভারতের রাজনীতি। আচ্ছা, এরপর দেখেন বিমলা কুমুদিনী। এখন আমরা তো অলরেডি কুমুদিনী চরিত্রটা পড়ে আসছি, তাই না? তাহলে কুমুদিনী কোন, দেখেন এখানে এই কোশ্চেনটা বুঝতে হবে। ধরেন বিমলা কোন ক্যারেক্টার, কোন উপন্যাসের ক্যারেক্টার, এটা আপনি জানেন না। আমি ধরলাম যে বিমলা কোন ক্যারেক্টারের উপন্যাস, এটা আপনি জানেন না, বাট আপনি এইটা তো অন্তত জানেন যে কুমুদিনী হচ্ছে যোগাযোগ। তাহলে দেখেন শেষে যোগাযোগ আছে কোনটা? এইটা, শেষ যোগাযোগ আছে এইটা। তাহলে বুঝতে পারতেছেন, আমরা একটু আগে পড়ে আসছি যে ঘরে বাইরে উপন্যাসের চরিত্র হচ্ছে বিমলা, আর কুমুদিনী তো একটু আগেই পড়ছেন যোগাযোগ। তাহলে উত্তর হচ্ছে ক। এরপর হচ্ছে নৌকাডুবি, এটা মনে রাখবেন, পরীক্ষাতে এমন প্রশ্ন আসে। সামাজিক উপন্যাস বউ ঠাকুরানীর হাট, এটা তার প্রথম উপন্যাস, এটা আমরা একটু আগেই পড়ে আসছি। এবং এটা একটা ঐতিহাসিক উপন্যাস, রাজা প্রতাপাদিত্যের জীবনী অবলম্বন করে। রাজা প্রতাপাদিত্য যেহেতু একটা ঐতিহাসিক চরিত্র, সো তার জীবনীকে অবলম্বন করে এই বউ ঠাকুরানীর হাট উপন্যাসটা আসলে লেখা হয়েছে। এরপর দেখেন যে শেষের কবিতা, এটাকে বলা হয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস, এবং এটাকে বলা হয় কাব্যিক উপন্যাস। এটাকে কি বলে? এটাকে বলে কাব্যিক উপন্যাস। এখন আসেন যে ভাইয়া কাব্যিক উপন্যাসটা আসলে কি, এখানেই তো প্রশ্ন। কাব্যিক উপন্যাস, এই উপন্যাসের শেষে কবিতা আছে, শেষ হয়েছে কবিতা দিয়ে, এই জন্য এই ধরনের উপন্যাসগুলোকে বলা হয় কাব্যিক উপন্যাস। এবং এটাকে একই সাথে শেষের কবিতাকে বলা হয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসের ভিতরে রবীন্দ্রনাথের রোমান্স অনেক বেশি প্রকটভাবে এখানে ঘটেছে। তো আমরা যদি ক্যারেক্টারগুলোর দিকে যদি একটু তাকাই, সেটা হচ্ছে অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল। আমি আপনাদেরকে একটু সংক্ষেপে কাহিনীটা বলি, তাহলে ভালো বুঝবেন। তো অমিত যে ছিল, সে বাইরে পড়াশোনা করছে, তো তার রোমান্সটা খুবই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। সে কখনো কোনো নারীর প্রতি দীর্ঘ সময় পর্যন্ত সে বেঁচে থাকতে পারে না, লেগে থাকতে পারে না। একবার এক নারী, কোন একটা নারীকে তার খুব ভালো লাগছে, সে তাকে পাবে, এই কামনা তার মধ্যে আসছে। কিন্তু এই কামনা তার মধ্যে জাগার পরে ওই নারীকে যখন সে পেয়ে যায়, তখন তার আর ভালো লাগে না, অর্থাৎ তার রোমান্সটা ক্ষণস্থায়ী।
একবার সে এরকম দেশে আসার পরে ঘটনাক্রমে তার সাথে একবার দেখা হয় লাবণ্যের সাথে। লাবণ্যকে সে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলছে। এদিকে লাবণ্যের বাপের ছাত্র, সেটা হচ্ছে শোভনলাল। শোভনলাল মনে মনে যদিও লাবণ্যকে পছন্দ করত, কিন্তু এটা লাবণ্য জানতো না, ইভেন লাবণ্যের বাপও জানতো না। আস্তে আস্তে অমিতের সাথে লাবণ্যের কথাবার্তা আগাতে থাকে। একটা সময় গিয়ে দেখা যায় যখন কথাবার্তা বলো তখন লাবণ্য বুঝতে পারে যে তার আসলে তার প্রতি, লাবণ্যের প্রতি যে তার অ্যাট্রাকশন, আকর্ষণ, এটা সাময়িক, এটা একটা মোহ, এটা আসলে চিরস্থায়ী নয়। এই মোহটা এটা কি নয়, এটা আসলে চিরস্থায়ী নয়। তখন সে আসলে বুঝতে পারে এবং বুঝার পরে সে চিন্তা করে যে না, এরকম একটা মানুষকে আমার সারা জীবনের জন্য, হ্যাঁ, আমি তাকে আসলে তার কাছে থাকতে পারবো না। তখন সে লাবণ্য অমিতকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং তখন লাবণ্যের সাথে বিয়ে হয় শোভনলালের সাথে। আর অমিত যে বিলাতে থাকতো, বিলাতে তার এক নারীর সাথে, এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, কেতকী। ঘটনাক্রমে কেতকী আবার দেশে চলে আসলে কেতকীর সাথে অমিতের বিবাহ হয় বা তারা মিলে যায়। এটা হচ্ছে আমাদের শেষের কবিতার যে মানে যে সারমর্ম। এটা তো শেষের কবিতা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস দেখেন, এটা শেষে যদিও কবিতা থাকে, বাট এটা কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু কবিতা না, এটা একটা উপন্যাস। ওই যে বলছি এটা কাব্যিক উপন্যাস, শেষে দেখবেন যে কবিতা আছে এবং এই উপন্যাসের মধ্যে অনেকগুলো কবিতা পাওয়া যায়। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে হোপফুলি এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার, উপন্যাসগুলো আমাদের ক্লিয়ার। এবার আসেন আমরা একটুখানি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা, বলেন। এই কোশ্চেন নিশ্চয়ই অনেকবার সলভ করছি। বউ ঠাকুরানীর হাট। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কি, বলেন। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি? উপন্যাসের নাম। এটা আমরা আগেও সলভ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন বিদেশির নাম উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সরি, কোন ভাষাবিদের নাম উল্লেখ পাওয়া যায়? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ পাওয়া যায় এখানে। এটা পরীক্ষাতে বেশ কয়েকবার আসছে। এরপর দেখেন রবীন্দ্রনাথের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? দেখেন, শেষ সপ্তক, শ্যামলী, শেষ কথা, শেষের কবিতা, বলেন। বলছে কোনটা কাব্যগ্রন্থ নয়। এখন বলেন শেষের কবিতা কি কাব্যগ্রন্থ? শেষের কবিতা কি কাব্যগ্রন্থ না? এটা তো উপন্যাস। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বুঝছেন? এরপর মালঞ্চ, করুণা, এগুলো থেকে আসলে তেমন পরীক্ষাতে আর প্রশ্ন আসে না, আসবেও না। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা কি কবিতার নাম, গল্প সংকলকের নাম, উপন্যাসের নাম? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে উপন্যাসের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? তাহলে বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি, বলেন তো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? উত্তর হচ্ছে কি? বউ ঠাকুরানীর হাট। উত্তর কি? বউ ঠাকুরানীর হাট। আচ্ছা, এরপর দেখেন রবীন্দ্রনাথের নাটক। নাটকটা পড়ে আজকের ক্লাস আমরা শেষ করব। নেক্সট আমরা আবার রবীন্দ্রনাথকে নিয়ে পড়বো। এখানে একটা ছন্দের মতো করে দেওয়া আছে। রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্ত কবরী মুক্ত মুকুট নিয়ে অরুণাচল অরুপর্তনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন। ভেরি গুড। সেখানে দেখেন যে রাজা বলতে রাজা, তার একটা নাটক। অচলায়তন, এটা একটা নাটক। চিরকুমার দিয়ে বোঝানো হচ্ছে চিরকুমার সভা। আর ডেকে দিয়ে মনে রাখবেন ডাকঘর। হ্যাঁ, ডাকঘর এটা একটা। রক্ত কবরী এটা একটা নাটক। মুক্তধারা এটা একটা নাটক। মুকুট এটা একটা নাটক। হ্যাঁ, অরুণাচল এটা একটা নাটক। অরুপর্তন এটা একটা নাটক। কালের যাত্রা এটা একটা নাটক। কালের যাত্রা, হ্যাঁ, কালের যাত্রা। বিসর্জন এটা একটা নাটক। আর তাসের দেশ এটা একটা নাটক। হ্যাঁ, এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক। এই নাটকগুলো 5 বার পড়েন, পড়ে লিখেন ডান। এখানে যেগুলো আছে এর বাইরেও কিছু নাটক আছে, বাট পরীক্ষাতে ঘুরে ফিরে দেখবেন যে এগুলোই আছে। ওকে, লিখেন। পড়েন, পরে লিখে ডান। আবার বলছি, রাজা, অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, রক্ত কবরী, মুক্তধারা, মুকুট, অরুণাচল, অরুপর্তন, কালের যাত্রা, বিসর্জন, তাসের দেশ। ওকে, আচ্ছা এইবার দেখেন কোনটা কাকে। রবীন্দ্রনাথের অভিনীত নাটক, তিনি মোট 13টা নাটক অভিনয় করছেন।
কোন নাটকে কোন চরিত্রে অভিনয় করছেন? বাল্মীকি প্রতিভা নাটকে তিনি বাল্মীকি চরিত্রে অভিনয় করছেন। ফাল্গুনী এইটাতে এই নাটকে তিনি হচ্ছেন অন্ধবাউল হিসাবে অভিনয় করছেন, অন্ধবাউল ক্যারেক্টারে অভিনয় করছেন। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, বাকিগুলো আর তেমন গুরুত্বপূর্ণ না, এটা পরীক্ষাতে প্রশ্ন আসছে অনেকবার। ফাল্গুনী নাটকে অন্ধবাউল ক্যারেক্টারে অভিনয় করে, যাকে উৎসর্গ করছেন। এইখানে এইটা পরীক্ষাতে অনেকবার আসছে, কালের যাত্রা কাকে উৎসর্গ করছেন, কারণ এটা একজন বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করছেন। তাহলে কালের যাত্রা নাটকটি তিনি কাকে উৎসর্গ করছেন বলেন? পিডিএফ কিভাবে পাবো? ডিসকাশন গ্রুপে পোস্ট দিয়ে, না বুঝলে। ঠিক আছে, তাহলে দেখেন কালের যাত্রা কাকে উৎসর্গ করছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাকিগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না, রাজা রানী এটা মনে রাখবেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে, বাট কালের যাত্রা এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করছে, এটা মনে রাখতেই হবে। এরপর এখানে আরো অনেকগুলো আছে, এগুলো আমাদের আর এগুলোতে না যাই। এখন আসেন তার প্রথম নাটক বাল্মীকি প্রতিভা, এবং প্রথম রচিত নাটক হচ্ছে রুদ্রচন্ড, বুঝছেন? রাজা রানী এটা হচ্ছে বিক্রম দেবের ভূমিকায় তিনি এটা অভিনয় করেন। আর বিসর্জন হচ্ছে তার শ্রেষ্ঠ নাটক, এবং এই বিসর্জন নাটকটা এটা খুবই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অমিত্রাক্ষর ছন্দে এটা লিখছেন। হ্যাঁ, বিসর্জন নাটক। এখানে আমরা দেখি যে ক্যারেক্টারগুলোর ভিতরে দেখি যে গোবিন্দ মাণিক্য, জয় সিংহ, অর্পণা, রঘুপতি, এগুলো হচ্ছে আমাদের এই বিসর্জন নাটকের যেই ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো, এগুলো মনে রাখবেন। নটির পূজা, হ্যাঁ, এটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ থেকে এটার কাহিনী নেওয়া হয়েছে। অচলায়তন, ডাকঘর, ডাকঘরটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অমল নামে একটা, ইউটিউবে সার্চ দিলে একটা এরকম একটা নাটকও পাবেন। অমল নামে একটা রুগ্ন একটা ছেলে ছিল, তাকে নিয়ে মূলত এটা লেখা হয়েছে। এরপর হচ্ছে মুক্তধারা, এটা এই মুক্তধারা নাটকের প্রথম নাম ছিল